আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য বিষয়টি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2024 সালে যে অঙ্কটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। আমাদের আনাস লিমিটেডের 31শে ডিসেম্বর 2023 সালের উদ্ধৃতপত্রটি ছিল নিম্নরূপ: দায় ও মালিকানা সত্ত্বসমূহ টাকা, সম্পদসমূহ টাকা। আমাদের দায় ও মালিকানা সত্ত্বের গড়ে ছিল কি? শেয়ার মূলধন, 10% ঋণপত্র, পদেয় হিসাব, বকেয়া খরচাবলী। সম্পদ পাশে ছিল আমাদের স্থায়ী সম্পদ, ব্যাংক জমা, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, অগ্রিম খরচ। আমাদের উভয় সাইডে ব্যালেন্স ছিল 12,40,000 টাকা। ক নম্বরে চেয়েছিল চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে চেয়েছিল চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করো। গ নম্বরে চেয়েছিল কার্যকরী মূলধন অনুপাত ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করো। সুপ্রিয় ভিউয়ার, চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো সমাধান করে আসি। ক, চলতি মূলধন বা কার্যকরী মূলধনের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায়। এখন আমাদের সূত্রটি কি দাঁড়াবে? চলতি সম্পদ মাইনাস হচ্ছে তোমার চলতি দায়। এটা হচ্ছে তোমার চলতি মূলধন বা কার্যকরী মূলধনের সূত্র। এখন আসো আমাদের চলতি সম্পদগুলো কি কি আছে। এই যে সম্পদের দিকে যাও, ব্যাংক জমা, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, অগ্রিম খরচ, এগুলোকে আমাদের বলা হয় চলতি সম্পদ। তাহলে এখানে তুমি লিখতে পারো ব্যাংক জমা প্লাস মজুদ পণ্য প্লাস প্রাপ্য হিসাব প্লাস তারপরে তোমার অগ্রিম খরচ, অর্থাৎ খরচ যদি তোমার অগ্রিম হয় তাহলে এটাকে বলা হয় চলতি সম্পদ। এটা থেকে তোমার কি মাইনাস দিতে হবে? চলতি দায়। ঠিক আছে, এটা থেকে কি মাইনাস দিতে হবে? চলতি দায়। এখন দায়ের দিকে এসে দেখো, এই যে 10% ঋণপত্র, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় কি? পদেয় হিসাব এবং বকেয়া খরচাবলী। তাহলে এখানে তুমি লিখতে পারো পদেয় হিসাব প্লাস হচ্ছে বকেয়া খরচাবলী। এখন আমাদের ব্যাংক জমার টাকা কত ছিল? 3 লক্ষ টাকা। এখানে টাকা লেখো 3 লক্ষ টাকা প্লাস মজুদ পণ্যের টাকা ছিল কত? 1,20,000 টাকা প্লাস প্রাপ্য হিসাবের টাকা ছিল কত? 1 লক্ষ টাকা প্লাস আমাদের অগ্রিম খরচের টাকা ছিল 80,000 টাকা। এটা থেকে তুমি কি মাইনাস দিবা? চলতি দায়। পদেয় হিসাবের টাকা ছিল কত? 1,60,000 টাকা প্লাস বকেয়া খরচাবলীর টাকা ছিল হচ্ছে তোমার 80,000 টাকা। এখন আমাদের চলতি সম্পদগুলো যোগ করলে আমাদের আনসার হয় কত? 3 লক্ষ, 1,20,000 হলো 4,20,000 আর 1 লক্ষ 5,20,000 আর 80,000 6 লক্ষ। তাহলে কত দাঁড়ালো? 6 লক্ষ মাইনাস হচ্ছে 1,60,000 আর হচ্ছে 80,000 টাকা, তাহলে 2,40,000 টাকা। তাহলে কত? 2,40,000 টাকা। 6 লক্ষ থেকে 2,40,000 চলে গেলে থাকবে 3,60,000 টাকা। এখন আসো খ নাম্বার অঙ্কটি আমরা দেখে আসি। খ নাম্বারের প্রথম যে রিকোয়ারমেন্টটা, এটা ছিল চলতি অনুপাত। তাহলে তুমি লিখতে পারো চলতি অনুপাত সমান সমান এই যে চলতি অনুপাতের সূত্রটি কি? চলতি সম্পদ বাই হচ্ছে চলতি দায়। চলতি সম্পদের অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ বাই চলতি দায়। এখন আমরা ক নাম্বারে বের করেছিলাম চলতি সম্পদ কত বের করেছিলাম? 6 লক্ষ টাকা। এটা আমরা ক নাম্বারে বের করেছিলাম। আর চলতিতে আমরা বের করেছিলাম 2,40,000 টাকা। এখন তুমি 6 লক্ষকে 2,40,000 টাকা দিয়ে ভাগ করলে আনসারটি হয় 2.5। যেহেতু এটা অনুপাতের অঙ্ক, এর জন্য তুমি ইষ্ট দিয়ে কি দিতে পারো? 1 দিতে পারো। ঠিক আছে, 2.5 ইষ্ট দিয়ে তুমি কি দিতে পারো? 1 দিয়ে দিতে পারো। 6 লক্ষকে 2,40,000 দ্বারা ভাগ করলে 2.5 সামথিং আসে। এটা থেকে আমি রাখলাম কত? 2.5 আর পরের গুলো বাদ দিয়ে দিলাম। তারপরে আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টে ছিল কি? তারল্য অনুপাত। ঠিক আছে, 2 নম্বরে কি ছিল? তারল্য অনুপাত। তারল্য অনুপাতের সূত্রটি হচ্ছে তরল সম্পদ বাই হচ্ছে তোমার চলতি দায়।
দায়। ঠিক আছে, আমাদের তারল্য অনুপাতের সূত্রটি কি? তরল সম্পদ বা হচ্ছে চলতি দায়। তরল সম্পদ আমরা কিভাবে বের করি? চলতি সম্পদ থেকে মজুদ পণ্য আমাদের বাদ দিতে হয়, মজুদ পণ্য বাদ দিতে হয়। আবার কোন ধরনের অগ্রিম খরচ থাকলে বাদ দিতে হয়। দেখো এখানে লেখা আছে অগ্রিম খরচ বা হচ্ছে চলতি দায়। আমাদের চলতি সম্পদ আমরা ক নাম্বারে পেয়েছিলাম 6 লক্ষ টাকা। এটা থেকে মজুদ পণ্য, আমাদের মজুদ পণ্য কত ছিল? এই যে 1,20,000 টাকা। অগ্রিম খরচ কত ছিল? 80,000 টাকা। তাহলে এখানে বসাতে পারো মাইনাস মজুদ পণ্য কত? 1,20,000 টাকা মাইনাস দাও অগ্রিম খরচ কত? 80,000 টাকা বাই কত? আমাদের চলতি দায় কত? 2,40,000 টাকা। তাহলে আমাদের উপরে কত থাকলো? 6 লক্ষ থেকে 1,20,000 আর 80,000 বিয়োগ করলে 1,20,000 আর 80 হইতেছে আমাদের 2 লক্ষ। ঠিক আছে, এখন 6 লক্ষ থেকে 2 লক্ষ বিয়োগ করলে আমাদের থাকবে 4 লক্ষ। আর নিচে আমাদের কত থাকলো? 2,40,000 টাকা। ঠিক আছে, নিচে কত থাকলো? 2,40,000। এখন তুমি 4 লক্ষকে 2,40,000 দ্বারা ভাগ করলে আনসারটি হয় 1.67। যেহেতু অনুপাত, এই জন্য তুমি অনুপাত দিয়ে 1 দিতে পারো। 1.67 অনুপাত কত? 1। এটা আমাদের উত্তর। এখন আসো ঘ নাম্বার অঙ্কটি দেখে আসি। ঘ নাম্বারের 1 নাম্বার রিকোয়ারমেন্টটি ছিল কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই অবগত আছি কার্যকরী মূলধন মানে হচ্ছে চলতি মূলধন। তাহলে এটা সূত্র কি? কার্যকরী মূলধন বা চলতি মূলধন বাই হচ্ছে চলতি দায়। বাই কি? চলতি দায়। এখন আমরা ক নাম্বারে দেখো, এই যে চলতি মূলধনের পরিমাণ বের করেছিলাম। চলতি মূলধনের আরেকটি নাম হচ্ছে তোমার কার্যকরী মূলধন। তাহলে চলতি মূলধন আমি ক নাম্বারে কত পেয়েছিলাম? 3,60,000 টাকা বাই চলতি দায় আমরা ক নাম্বারে কত পেয়েছিলাম? 2,40,000 টাকা। 3,60,000 কে 2,40,000 টাকা দিয়ে ভাগ করলে আনসার হয় 1.5। 1.5 আরো সামথিং আসে, আমি শুধু 1.5 রাখলাম। যেহেতু অনুপাতের অঙ্ক, এই জন্য তুমি অনুপাত দিয়ে কি দিতে পারো? এই যে 1 দিতে পারো। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আসো, আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টটা ছিল দায় মালিকানা অনুপাত। আমরা জানি দায় মালিকানা, এই যে মধ্যে ডেশ থাকে, ডেশের আগে যেটা থাকবে এটা থাকবে উপরে, মালিকানা তহবিল থাকবে নিচে। চলো অঙ্কটি সমাধান করে আসি। গ নাম্বারের 2 নাম্বার রিকোয়ারমেন্টটি ছিল কি? দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাত সমান সমান উপরে হচ্ছে বহির দায়। ঠিক আছে, এই যে দেশের আগে যেটা থাকবে এটা থাকবে উপরে, বহির দায় বাই তোমার কি? মালিকানা তহবিল। আমরা বহির দায় মানে কি জানি? বহির দায় মানে জানি চলতি দায় প্লাস হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। ঠিক আছে, চলতি দায় আর দীর্ঘমেয়াদী দায়কে কি বলা হয়? আমাদের বহির্দায় বলা হয়। নিচে কি? মালিকানা তহবিল। এখানে মালিকানা তহবিল আমাদের কি আছে? শুধু একটা আইটেমে আছে, শেয়ার মূলধন। মালিকানা তহবিল শুধু একটা আছে, শেয়ার মূলধন। তাহলে এখানে লিখতে পারো শেয়ার মূলধন। তাহলে আমাদের ক নাম্বারে ছিল 2,40,000, এটা হচ্ছে চলতি দায়। ক নাম্বারে আমরা বের করেছিলাম। দীর্ঘমেয়াদী দায় শুধু একটা আছে, 10% ঋণপত্র। কত? 2 লক্ষ টাকা। ঠিক আছে, কত আছে? 2 লক্ষ টাকা বাই শেয়ার মূলধন কত আছে? 8 লক্ষ টাকা। তাহলে 2,40,000 আর হচ্ছে 2 লক্ষ, 4,40,000 টাকা। এটাকে ভাগ দিতে হবে 8 লক্ষ টাকা দিয়ে। 4,40,000 কে 8 লক্ষ দ্বারা ভাগ দিলে আমাদের আনসারটি হয় 0.55। এটা হচ্ছে আমাদের উত্তর। যেহেতু দায় মালিকানা অনুপাত, এই জন্য এটাকে ইষ্ট তুমি 1 দিবা। আশা করি ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবা না। আর লাইক দিলে ভিডিও করতে আগ্রহ বাড়ে। এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো আলোচনা বা পর্ব নিয়ে। এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।